এরা ওই খারাপটা করতে চেয়েছিল। 20 বছর বয়সে যদি আমি ভয় পাইনি, এখন তো আর ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর কেন ভয় পাবো? কমপ্লেন করেছে অরিন্দম শীলের বিরুদ্ধে যে ওই লোকটার এটাই স্বভাব, কন্ট্যাক্ট বার করে কিন্তু হেল্প করার চেষ্টা করছি। আমাদের এখন যা বলার হবে আমরা ওপেনলি বলি। লাল লালটা কিন্তু আমি শুধু টেক্কার সম্বন্ধে এবং টেক্কার লাল অন্যরকম মা, এটাই হচ্ছে আমার চরিত্র। মানে মানির একটা ফোন এলেই আমার হাইপার মোড অন হয়ে যায়। ইরাও একটা ওরকম হাইপার মা। দেব ইজ এক্সট্রাঅর্ডিনারি। আমার মনে হয় ও এত ভালো অভিনয় কোনোদিন করবে। তুমি একটা এমন চরিত্র, কুইন অফ হার্টস, টুইস্টটা কি তোমাকে ঘিরে? ও মাঝে মাঝে মুখ ঘুরিয়ে দেখেছি এরকম করে পেছনে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, ঠিক আছে তুমি চেঁচিয়ে নাও, চোরটা কি আসছে? থালা বাসন মনে হয় সুন্দর মারি তখন চান্ডি রূপ আমার ধারণ করেছি আমি। মন ভালো করার জন্য যদি মনে হয় যে ঠিক আছে একটা সিনেমা দেখি, তাহলে অবশ্যই টেক্কা দেখবেন। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এর দর্শকদের স্বাগত। আজকে আমার সঙ্গে আছে স্বস্তিকা মুখোপাধ্যায়। আমরা কথা বলবো টেক্কা এবং আরো অনেক কিছু নিয়ে। অনেক কিছুটা নিয়ে আমি ভীত। তো কেমন আছো, মানে সেটা একটু শুনি। মানে এই প্রশ্নটা আমার মনে হয় এখন সেটাই জানতে চাইছি। মানে ভুল, কিরম আর থাকবে মানুষ, খুবই মনে হয় মনোকষ্টে সবাই আছে। কিরম একটা মানে না ভালো লাগার পরিস্থিতি, কাজেও মন নেই, বাড়িতেও থাকা যাচ্ছে না, সমস্তক্ষণ শুধু এই বিষয়টা নিয়েই সব জায়গায় কথা হচ্ছে। টেক্কা রিলিজ করছে 8ই অক্টোবর, কিন্তু টেক্কার জন্য যেখানে যাচ্ছি সেখানেও এই বিষয়টা নিয়ে বেশি কথা হচ্ছে। তুমি বিদেশ থেকে ফেরার পর সরাসরি মানে আন্দোলনে যোগ দিয়েছো? আমার তো মনে হচ্ছিল বোধহয় এয়ারপোর্ট থেকেই আমি চলে গেছি, সেটা হয়নি, কিন্তু মনে ওটাই হচ্ছে। কারণ আমার এখনো একটা সুটকেস খোলা হয়নি, মানে এসেছি তারপর থেকে ওটা আনপ্যাক করার সময় পেলাম না। একটা জিনিস জানতে চাইবো যে তুমি রাস্তায় অনেকটা থেকেছো, সারা রাত জেগেছো, আন্দোলনের মধ্যে বসেছো, পথে থেকেছো, এরকম বোধহয় কলকাতায় কখনো আগে হয়নি। তোমার মানে এটা থেকে এক্সপিরিয়েন্স থেকে কি মনে হচ্ছে, মানে তোমার ফিলিংটা জানতে চাই, মানে এইরকম একটা কলকাতা দেখার যে অভিজ্ঞতা আর কি। আমার এটা থেকে যে পাওনা, দেখো এত নেগেটিভিটির মধ্যেও যে জিনিসগুলো সুন্দর সেগুলো তো আনতে হবে, তুলে নিজের মধ্যে রাখতে হবে। আমি যেটুকু পেলাম ব্যক্তিগতভাবে, যে অনেক অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, যাদের সঙ্গে হয়তো মানে রাস্তায় না দেখা হলে আমি জানি না, কোনোদিনই তাদের সঙ্গে দেখা হতো না, বা তারা হয়তো কোনোদিনই আমাকে দেখলে সাহস করে এসে এত কথা বলতো, হয়তো এসে একটা অটোগ্রাফ চাইতো বা একটা সেলফি তুলতো, ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু এত মানুষের সঙ্গে আলাপ হলো এবং মনেই হলো না যে তাদেরকে আমি সেদিনকে প্রথমবার দেখছি। ঠিক মনে হলো তাদেরকে আমি মানে যুগ যুগ ধরে চিনি। আমি কিন্তু সব সময় মানে রাত জেগেছি প্রচুর ওদের সঙ্গে, কিন্তু ওই সেন্টার অফ অ্যাট্রাকশন অনেক জায়গাতেই কিন্তু আমি যাইনি। কারণ যেদিনকে আমাদের শ্যামবাজারে ওই রাস্তা লিখনের কাজ চলছিল, ওখানে আমি ছাড়া আর কেউ ছিল না, মানে আমি ছাড়া চেনা আর কেউ ছিল না, বুঝতে পারছি। আমার সবার সাথে কি ওখানে আলাপ হয়েছে, অনেক নতুন বন্ধু হয়েছে তার মানে। হ্যাঁ, এবং মানে তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তারপরে ধরো ওই যে মেয়েটি যার মাথায় ওই খুঁড় চালিয়ে দিল না, কোপ মারলো না মেয়েটা, মাথা হাতা ফেটে, সেই মেয়েটা অ্যাপোলোতে ভর্তি ছিল। তো আমার কাছে খবরটা আসার পর আমি এবার আমার এক বন্ধুর থ্রু দিয়ে অ্যাপোলোতে কথা বলিয়ে দিলাম, যাতে ওদের কাছ থেকে ওদের বিলটা যাতে কমানো যায়। তো সবাই কিন্তু অনেকের মধ্যে ছোট ছোট করে নিজের মতো করে অনেক বড় বড় সাহায্য করছে। সব কথা কিন্তু আমরা গিয়ে ফেসবুকে লিখছি না, ঠিক ঠিক ঠিক, নিজেদের যেটুকুনি আমরা পাচ্ছি আমরা কিন্তু ভেতর ভেতর দিয়ে কন্ট্যাক্টস বার করে কিন্তু হেল্প করার চেষ্টা করছি। সুস্নাতার হাত দিয়ে আমি স্বাস্থ্য ভবনে অবস্থানে ওখানে
প্রায় 40টা স্যানিটারি ন্যাপকিন, পিসেফ। সুস্নাতা যাচ্ছিল, ওকে বললাম, ও বলে তাহলে আমি কিনে নিয়ে যাচ্ছি। টিস্যু বক্স, ওয়েট ওয়াইপস। ব্যক্তিগত স্তরেও মানুষরা অনেক কিছু করছে, কিছু তো আর মানে তুলে ধরে মেলে দেওয়া হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় যে দেখো ভাই আমরা কত কিছু করছি। একদমই। কামিং ব্যাক টু টেক্কা, এই অন্যরকম মা ব্যাপারটা কি আমাকে একটু বলো, মানে এর মধ্যেই কি রহস্য লুকিয়ে আছে? এটাই কি তুরুপের তাস? না, তুরুপের তাস। একটু তোমার চরিত্রটা একটু শুনি। এই অন্যরকম মা, আমি অন্যরকম মা, এটা খুব আমার অন্যরকম লাগছে শুনতে ছবির প্রচারে। আমি অন্যরকম মা, এটাই হচ্ছে আমার চরিত্র। মাদের চরিত্র তো সব জায়গায় গিয়ে একই রকম, আবার সব জায়গায় একটু একটু করে অন্যরকম। সৃজিত আমাকে বলেছিল যে আমি ব্যক্তিগত আমি মাটার মধ্যে একটা খুব এক্সেন্ট্রিক ব্যাপার আছে, যে আমার মানে মানির একটা ফোন এলেই আমার হাইপার মোড অন হয়ে যায়। সেটা হয়তো আমি খুব মানে কি বলবো বুঝে অন হয় না। হ্যাঁ, মানে মানি যদি উৎপাটাং টাইমে যদি একটা ফোন আসে না, ফোনটা দেখেই কিন্তু আমার হচ্ছে আমি অ্যাংজাইটি লেভেল একটা, এবার ওই হ্যালোটাও আমার একটা ওরকম বের হয়ে যে কি হয়েছে হ্যালো কিছু না, জাস্ট কল লাইক দিস অনলি। তো সেটা রিজু দেখেছে, মানে অনেক বছর ধরে অনেক কাছ থেকে দেখেছে। ওই জন্য ও মনে করেছিল যে ইরাও একটা ওরকম হাইপার মা। আমাকে অনেকবার বলেছে যে তুমি ছাড়া এটা এরকম ভালো কেউ করতে পারবে। ঠিক আছে, ওটা আমার। আর আমরা শুটিং করেছিলাম জানুয়ারি মাসে, তো তখন ঠিক মানি ফেরত চলে গেছিল। এমনি আমার এত মানে স্যাড মা মোড অন ছিল, ওটা আমি পুরোটাই চরিত্রে ঢুকিয়ে দিয়েছি। আমার একটা জিনিস বেশ ভালো লেগেছিল যে আমি যেভাবে চরিত্রটাকে দেখছিলাম বা আমি যেভাবে চরিত্রটাকে চালনা করেছি, সেটা সৃজিতের ভিশনটার সাথে বেশ মিলে গেছে। হ্যাঁ, কোথাও হয়তো বলেছে যে এটা একটু বাড়িয়ে দাও, এটা একটু কমিয়ে দাও, কিন্তু এটা নয়, আমি অন্য কিছু একটা চাইছি, এটা কখনোই বলেনি। আর আমি ওই মোড ওটা আমার অনই থাকতো না, আলাদা করে কোনো সুইচ অন সুইচ অফ করতে হতো না। শুধু কস্টিউম পরে চুল সেট করে চলে যেতাম। না মানে 48 আওয়ার একটা হোস্টেজ ড্রামা, সেখানে থ্রিল আছে, সাসপেন্স আছে, নিশ্চয়ই কিছু টুইস্টও আছে। তো তুমি একটা এমন চরিত্র কুইন অফ হার্টস, টুইস্টটা কি তোমাকে ঘিরে? ওটার জন্য তো মানুষকে দেখতে হবে ছবিটা, ওটা আমি বলে দেবো না। ওকে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, মানে কুইন অফ হার্টস ইন্টারভিউতে দেখছিলাম তুমি, তার মানে তুমি রেড, তোমার কালার রেড, ডায়মন্ড যদি সৃজিত দাবি করলো ডায়মন্ড, তো ওটাও রেড, মানে তোমরা কিন্তু একই হাউসের, মানে একই কালার স্কিমে রয়েছে। এদিকে দেব আর রুক্মিণী, হ্যাঁ, আর দেব আর রুক্মিণীকে অন্য কালার। এই লাল লালটা কিন্তু আমি শুধু টেক্কার সম্বন্ধে এবং টেক্কার লাল এইটা, মানে টেক্কাতে তুমি আর সৃজিত এক টিমে আর কি। আমি আর সৃজিত সবসময় এক টিম, টেক্কা হোক বা টেক্কার বাইরে। মনে হয় যদি কোনো এরকম কম্পিটিশন হয় সেখানে আমি আর আলাদা টিমে থাকবো, এটা মানে আমার দিক থেকে ঘটলে তাও ঘটতে পারে, সৃজিতের দিক থেকে ঘটবে, ও আমার টিমেই চলে আসবে। বিরোধিতা, আমি ওর বিরোধিতা করছি, এটা মনে হয় না ও এই জীবনে এই শোকটা বহন করতে পারবে। সেই জন্য ও আর আমি সবসময় অ্যাক্টিভ থাকি। রাইট। এই আন্দোলন, ছবির প্রচার, এই ঘিরে তো প্রচুর বিতর্ক হচ্ছে আর কি, পোস্টার নিয়েও একটা বিতর্ক হয়েছে। আমি বলছি যে যেহেতু তুমি আন্দোলনের অংশ, বাকিরা সেভাবে নয়, রয়েছে তারাও হয়তো তাদের মতন করে, কিন্তু তোমার মতন করে তো অন্তত এই সিনেমার কাস্ট যদি দেখি, তো সেখানে নেগেটিভ এই ট্রোল হওয়া, পোস্টার নিয়ে ঝামেলা, নেগেটিভ হোক বা পজিটিভ হোক, পাবলিসিটি তো ছবিটার হয়েছে। মানে তুমি মানে প্রমোশনেও কিন্তু তুমি বাকিদেরকে টেক্কা দিয়ে দিয়েছো, মানে তুমি যেভাবে ব্যবহৃত হয়েছো বা হোয়াট এভার, বাট তুমি কিন্তু প্রমোশনেও তুমি এগিয়ে আর কি, ছবির মানুষ আমাকে এগিয়ে রেখেছে। আমি আলাদা করে, আমি তো প্রথম কথা কোনো কম্পিটিশনেই নাম লেখাইনি এবং আমি বলিনি যে আমি এগিয়ে থাকবো। আমি কিন্তু জনসাধারণের সঙ্গে মিশে, সাধারণ মানুষ যেভাবে আন্দোলনের প্রতিবাদে সামিল হয়েছে আমি সেভাবেই হয়েছি।
আমি কাউকে আমার আলাদা কোনো জায়গা দিতে বলিও নি, আমি চাইও নি। অনেক ক্ষেত্রে হয়েছে যে অনেক পরে কেউ জানতে পেরেছে যে আমি ওখানে ছিলাম, বা আমাকে পরে হয়তো ফোন করে বলেছে যে হ্যাঁ তুই ওখানে ছিলিস, আমি পরে নিউজে দেখলাম। আমি খুব সাধারণভাবেই গেছি, সাধারণভাবে মানুষের পাশে থেকেছি, সাধারণভাবেই রাস্তায় বসেছি, মানে একটা মেকশিফট খাটে বসেছি, মাস ধরে দাঁড়িয়ে থাকার হলে থেকেছি, ওরা যা খেয়েছে তাই খেয়েছি। যারা নিন্দে করতে চেয়েছে তারা এত কোমর বেঁধে নিন্দে করতে নেমেছে যে আমি ওই নিন্দের খেলায় ক্লাসে ফার্স্ট হয়ে গেছি। সেটা আমি খুব কর্মাতে বিশ্বাসী। আমার বাবা মাও আমাকে ছোটবেলা থেকে আমাদেরকে অনেকবার বলেছেন যে, আমার মা খুব ফানি ভাবে কথাটা বলতো যে 6 করলে 7 শোধ। আচ্ছা। সত্যি তুমি যদি কোনো কদর্য নোংরা ভাবে মানুষের সঙ্গে, মানে মানুষকে অসম্মান করো, খারাপ কাজ যেগুলো আমরা বলে থাকি, যদি সেটা 6 বছরে করো তো 7 শোধ পেয়ে যাবে। কারণ এই জন্মে আমি যা করলাম সেটা আমি পরের জন্মে গিয়ে ফেরত পাবো এটা তো আমি বিশ্বাস করি না। যা করব তার ফেরতটা এই জন্মেই পাবো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো এরা ওই খারাপটা করতে চেয়েছিল, করতে গিয়ে টেক্কা যুক্ত সবার ভালোই করে দিয়েছে। কারণ এরকম আমার মনে হয় না কোনো মানুষ এখনো আমাদের শহরে আছে, বা বাঙালিরা যারা শহরের বাইরে থাকে সবাই কিন্তু জানে যে টিক্কা রিলিজ করছে 8ই অক্টোবর পুজোতে। আমাকে আলাদা করে গিয়ে বলতে হয় না, আমি কিন্তু একটাই শুধু পোস্ট করেছিলাম, বাকিরা হয়তো আরো অনেক পোস্ট করেছিল, কিন্তু আমি একটাই পোস্ট করেছিলাম। তারপরে দেখলাম যে শয়ে মানুষ মানে বয়কট করতে গিয়ে এত পোস্ট করেছে যে সবাই জানতে পেরে গেছে। ঠিক আছে, এই যে তুমি বললে 6 করলে 7 শোধ, এটা আমার তোমার এই ফেসবুক পোস্টটা মনে করিয়ে দিল, যেটা তুমি যে পরিচালককে ঘিরে অভিযুক্ত যে টলিউডের যে পরিচালক, সেখানে একটা লম্বা পোস্টও দিয়েছিল, সেখানে লিখেছিলে যে ভাবিনি যে এই জন্মে সেটা দেখতে পাবো। তো এইটা আমার কথাটা মনে পড়ে গেল। তুমি বা একজন দুজন ছাড়া কিন্তু ফেসবুকে সেইভাবে কেউ পরিচালকের বিরুদ্ধে শেয়ার করেনি বা সেইভাবে লেখেনি, কম লিখেছে। তোমার কি কোনো ব্যাকল্যাশ বা কোনো কিছু ভয় আছে বা কিছু মনে হয়? আমার 43 বছর বয়স হয়ে গেছে বিদিশা, এই ডিসেম্বরে 44 হয়ে যাবে। 20 বছর বয়সে যদি আমি ভয় পাইনি, এখন তো আর ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর কেন ভয় পাবো? যে 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 কমপ্লেন করেছে অরিন্দম শীলের বিরুদ্ধে, সেই কমপ্লেনটা তো মিথ্যে নয়, এবং এটা আমরা সবাই জানি যে ওই লোকটার এটাই স্বভাব। এর আগেও কমপ্লেন করেছিল, আর্টিস্ট ফোরামের কাছে গেছিল, এখনো মানে হয়তো আমরা অনেকেই ভিমেন্স কমিশনের কাছে যাবে। তো নতুন হঠাৎ করে 2024-এ এসে অরিন্দম শীলের নামে এগুলো উঠছে না। এরা কমপ্লেন করেছে। আমি যখন একাকাশের নিচে করতাম, তখন আমার 21-22 বছর বয়স ছিল, তখন কমপ্লেন করেছিল। তো একটা লোককে নিয়ে 24 বছর আমার ক্যারিয়ার, 24 বছর ধরে বিভিন্ন সময়ে মেয়েরা কমপ্লেন করেই গেছে, এবং সেই কমপ্লেন গুলো সবসময় ধামাচাপা পড়ে গেছে। আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়া হওয়ার পরও যে ক্ষমতায় আসে তার সঙ্গে উনি গিয়ে একটা মানে ওনার একটা সেটিং হয়ে যায়, সেই ক্ষমতার বলে উনি যা ইচ্ছে করে যাবেন সারা জীবন ধরে। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আসলে কেউ হয়তো আমরা মানে ইউনিটি নিজেদের মধ্যে রেখে বা ইউনিফাইড হয়ে আমরা এই পারপেট্রেটর যারা রিপিট অফেন্ডার এই এটা খুব ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি, তাদের বিরুদ্ধে হয়তো হ্যাঁ একজন বললো আর 14 জন বললো না, আবার 1 বছর 2 বছর করে আরেকজন বললো। এখন তো উইমেন্স ফোরাম ফর স্ট্রিট ওয়ার্কার্সটা তো আমরা গঠনই করেছি যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে শুধু সোচ্চার হওয়া না, যে সাপোর্ট দরকার, যে গাইডেন্স দরকার, সেটা লিগাল যা কিছু হোক, যাতে আমরা সেটা মানে ইউনিফাইড হয়ে we can hold each other's hand and stick by each other. আর তুমি কমপ্লেন করলে আমি ভাবলাম যে ও আমার সঙ্গে তো হয়নি, ঠিক না, আমার কিছু যায় আসলো না।
এই প্রসেসটা আমরা আর চালাতে চাই না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। রাইট, আমরা চাই যে আমার সঙ্গে যদি প্রবলেম হয় তাহলে আর 14 জনের সঙ্গে যদি নাও হয় আমরা একসাথেই লড়বো, যেটা নিয়ে লড়াই। এই উইমেন্স কমিশন এটাতে আসছিলাম, উইমেন্স ফোরামটাতে, তোমরা কিভাবে ভাবছো? আমি ওদের যে প্রথম যে চিঠিটা, সেখানে ইন্টিমেসি ডিরেক্টরের দাবি ছিল, আইসিসির দাবি ছিল, এগুলো এরকম অনেক নানান দাবি ছিল। পশ অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করা, মানে নিয়ম কানুন তো অনেক হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হয় না। তো ওই ইমপ্লিমেন্টেশনগুলো যাতে হয় সেটার জন্য তোমরা কিভাবে কাজ করছো, যদি এখনো কি বলার জায়গা আছে? আমরা কাজ করছি মানে বম্বের একটা ছবি এখানে শুটিং চলছিল গত 2 সপ্তাহ আগে, এবং সেই ছবির পরিচালককে নিয়ে আমাদের একটু দ্বন্দ্ব ছিল, কারণ মিটুর সময় অনেক কিছু শোনা গেছিল। তো দামিনী গিয়ে প্রডিউসারদের সঙ্গে কথা হয়েছে, তারা পশের যা যা লেখা, যা যা বিজ্ঞপ্তি আছে সেগুলো তারা সেটের বাইরে রেখেছে। সেখানে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা টেকনিশিয়ানসরা কাজ করছে তাদেরকে আমরা জানিয়েছি যে কোনো রকম অসুবিধা হলে যাতে আমাদের জানায়। এটা তো প্রডিউসারদেরও ইমপ্লিমেন্ট করতে হবে। এক্স্যাক্টলি, মিটিং হয়েছে, আর্টিস্ট পারমিশন মিটিং হয়েছে। আমরা পরবর্তী সময় মানে খুবই শীঘ্রই আমরা চ্যানেলের সঙ্গে মিটিং করব, আমরা প্রডিউসার্স গিল্ডের সঙ্গে মিটিং করব ইম্প্যাক্টে গিয়ে, এবং এটা একটা লম্বা প্রসেস, মানে লম্বা প্রসেস। এটা তো ওভারনাইট হবে না। 100 বছর যদি আমাদের ফিল্মের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস থাকে, 100 বছরে এই কাজটা আমরা প্রথম করতে পারলাম। তো হ্যাঁ, তো অনেকটা সময় লাগলো, কিন্তু আমরা অনেকগুলো আমাদের সাব কমিটিজ হয়েছে যেখানে আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি ভলান্টিয়ারিং করার, যে কে কোন দিকটা সামলাবে। রাইট, আমরা বলেছি আমাদের ফোরামে এখানে যে যার মনে হচ্ছে সেটা তার পরিষ্কারভাবে বলবে। এখানে সরি চাওয়ার কোনো জায়গা নেই। এখানে কেউ সিনিয়র জুনিয়র নয়। এখানে তনিকা বসু, অনন্যা, সৌরসেনী, তারা যেখানে, আমিও সেখানে, বড় অনন্যাও সেখানে, বিদীপ্তা, সুদীপ্তা, হ্যাঁ অপর্ণা সেনও আছেন আমাদের সঙ্গে। উনি অবভিয়াসলি উনি এতটাই সিনিয়র যে ওনাকে সেই স্পেসটা আমরা দিই। হ্যাঁ, তো সেটা একটা খুব ভালো জিনিস হয়েছে যে অনেকের হয়তো আমি শুধু মুখ চিনতাম, তাদের আমি টেলিভিশনে কাজ দেখেছি বা তাদের আমি ওটিটিতে কাজ দেখেছি। এখন খুবই একটা কাজ থেকে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সেফ স্পেস তৈরি করা। রাইট, অনেকেই হবে তারা হয়তো পুলিশ কাচারি করতে চাইবে না, তাদের হয়তো মেন্টাল সাপোর্ট দরকার, ঠিক ঠিক, হয়তো সাইকিয়াট্রিক হেল্প, একদম একদম, তাদের হয়তো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দরকার, সেগুলো প্রোভাইড করাটাও তো গুরুত্বপূর্ণ। একদম একদম, সারাক্ষণ যে মানে রাস্তায় নেমে চিৎকার করতে হবে বা থানা পুলিশ করতে হবে সেটা নয়। এটা তো ভিকটিমের উপর ডিপেন্ড করছে সে কিভাবে এটা হ্যান্ডেল করতে চাইছে, তাকে সেফ ফিল করানো। ঠিক ঠিক ঠিক, যে তুমি একটা জিনিস নিয়ে লড়াই করতে চাও, তুমি এখানে একা নও, কারণ আমাকে একা সবকিছু করতে হবে এটা ভেবেই কিন্তু অনেকে পিছিয়ে যায়। ডেফিনেটলি সেখানে যদি আমরা বলি যে ভাই তোমার সঙ্গে আমরা 100 জন আছি, এবং এই জায়গাটা থেকে বলো আমরা সবাই যাচ্ছি, সেটাতে আমরা সবাই আছি। এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে এতদিন একটা ভয় ছিল বললেই কাজ চলে যেতে পারে, বা তুমি এক ঘরে হয়ে যেতে পারো, বা তুমি ইনভিজিবল করে দেবে তোমাকে, তোমার এই প্র্যাকটিসটা তো এখনো আছে, মানে তোমার কি মনে হয় এখন এটা এতটাও করা কি সহজ হবে, ইনভিজিবল করে দেওয়া বা কাজ চলে যাওয়া? কারণ আমি একটা স্টোরি করেছিলাম, তারপরে অনেকে আমায় ফোন করেছিল, দেখ আমিও বলতে চাইছি আমার সাথে এটা হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না। হয়েছে ঘটনাটা 14 জনের সঙ্গে, কিন্তু একজন বলছিল যার হয়তো সেই ভয়টা নেই যে আমি অ্যাফেক্টেড হব না, মানে আমি হয়তো সেই একজন যে আমার মনে হবে যে আমি ইন্ডাস্ট্রিতে আমার নিজের দমে যে জায়গাটা করতে পেরেছি। আমি যদি বলি যে হ্যাঁ অরিন্দম শীল এটা 20 বছর ধরে এই ঘটনাটা করে আসছে, সেখানে আমি এক ঘরে হয়ে আমাকে কেউ কাজ দেবে না, এটা হবে না। কিন্তু যাদের এক ঘরে হয়ে যাবার ভয় আছে, তারা একা না হয়ে যদি 40টা মেয়ে গিয়ে আর্টিস্ট ফোরামে জানায় বা 40টা মেয়ে গিয়ে যদি ডিরেক্টরস গিল্ডে জানায়, একজনের কথা না ফেলে দেওয়া যায়, 40 জনের কথা ফেলে দেওয়া যায়। অ্যাবসলিউটলি। আর এখন না ওই নিভৃতে আমরা আলাদা আলাদা করে গিয়ে লুকিয়ে বললাম, ওই পদ্ধতিটা কিন্তু আমরা আর কেউ ফলো করবো না। আমাদের এখন যা বলার হবে আমরা ওপেনলি বলবো। কামিং ব্যাক টু দ্য ফিল্ম, টিজারটা দেখলাম, টিজারটা খুবই ভালো লেগেছে। আর মানে টিজার দেখে বললো দেব বোধহয় মানে স্পেড
মানে হি ইজ আ স্পেড, মানে ইটস টাইম টু কল আ স্পেড, মানে এত এত ভালো। তুমি একটুখানি বলবে যে the transformation and how did you find it, like experience টা কেমন? I think Dave is extraordinary, টিক্কা। আর আমার মনে হয় ও এত ভালো অভিনয় কোনোদিন করবে, এরপরে হয়তো করবে, কারণ এখন তো ও পেরে গেল এটা করতে। মানুষের তো কাজের মধ্যে দিয়েই তো তাদের গ্রোথটা হয়। আমি যদি বিভিন্ন রকম কাজ না করি। একটু প্রেক্ষাপটটা বলবে, একজন সাফাই কর্মী সে কিডন্যাপ করছে সেই জায়গাটা এবং কিভাবে ওটা। আমাদের আশেপাশে যে মানুষগুলো, জমাদার, মুচি, সিকিউরিটি গার্ড, দারোয়ান, লিফটম্যান, আমাদের যে কাগজ দেয়, আমাদের যে দুধ দিয়ে যায়, তারা কিন্তু ওই বাইরে রেখে দিয়ে চলে যায়, আমরা নিয়ে নিই, বা মাসে একদিন এসে টাকা নিয়ে যায়। আমরা কিন্তু তাদের মুখগুলো মনে রাখি না, তাদের নামও বেশিরভাগ সময় জানি না। তাদের দেশ কোথায়, তাদের বাড়িতে কে আছে, তাদের জীবনটা কেমন, we really don't know because just doesn't matter, or they are really invisible, to us. তো এই যে ইনভিজিবল মানুষগুলো, তাদের সঙ্গেও তো অনেক রকম অন্যায় হয়। ডেফিনেটলি। সেই অন্যায়গুলোর প্রতিবাদী একটা চরিত্র কিন্তু দেব করছে না, সিস্টেমের এগেইনস্টে একটা। যে আর এই যে ধরো যারা স্যুট বুট করে অফিসে যায়, তারা কিন্তু অনেক সময় চায় না যে এই যে স্তরের, এই যে মুচি ম্যাথর স্তরের লোকজনরা তাদের সঙ্গে একই লিফটে উঠুক। এটা মানে আমি তোমাকে বলছি, কারণ আমি নিজের চোখে দেখেছি করতে। আমি গুজরাটে শুটিং করছিলাম একটা হিন্দি ছবির আগের বছর, এবং এটা নিয়ে আমি ওখানে প্রচুর বাওয়াল করেছিলাম। আর বাওয়ালটা করতে করতে আমি ভাবছি যে মানে ওই যে কিছু একটা কথা আছে না, যে কি যেন স্বর্গে গিয়েও ধান মানে। আমি ভাবছি আমার কপালটা দেখো, সুরাটে একটা জায়গায় শুটিং করতে এসেছিলাম, এখানেও এসে আমাকে প্রতিবাদী একটা লড়াই করতে হচ্ছে। কারণ আমি একটা লিফটে উঠতে গেছিলাম, খুবই পশ এরিয়ায় আমরা শুট করছিলাম, আর যে লিফটে আমি উঠতে যাচ্ছি দেখলাম তার পাশে আমি ছবিও তুলে রেখেছিলাম, তার পাশে একটা বড় একটা পোস্টার টাঙানো আছে যেখানে লেখা আছে যে সার্ভেন্ট, ড্রাইভার্স। এটা কিন্তু কলকাতাতেও আছে, আমি এরকম দুটো ইয়েতে গিয়েছি। সুইগি জোম্যাটোর লোক, ডগ ওয়াকার্স, মানে কার্পেন্টার, মানে যারা ধরো যাদের উপর আমাদের দৈনন্দিন জীবনটা নির্ভরশীল, তারা কেউ ওই লিফটে উঠতে পারবে না, আর উঠলে 1000 টাকা করে ফাইন। তো আমাকে বলা হয়েছিল যে আমি ওই লিফটে উঠতে পারি, বাট আমার যে টিম মেম্বার্স আছে, আমার হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, এরা তারা নাকি সবাই অন্য লিফটে উঠবে। আমি ওইখানে দাঁড়িয়ে, আর আমি তো আবার হিন্দি কথা অত স্মুথলি বলতে পারি না যে আমি হিন্দিতে ঝগড়া করতে পারবো। আমি ওখানে দাঁড়িয়ে ইংরেজি বাংলা জানি না, যে ভাষাতেই আমি পেরেছি, আমি বলেছিলাম যে এই বিল্ডিং এর কে সেক্রেটারি আছে তাকে ডেকে আনো, কারণ আমি কেন উঠবো, আমি, আমার ড্রাইভার, হ্যাঁ, আমি এখানে ইউনিটের সব লোকজন সবাই আমরা এই লিফটে উঠবো, এটা যেন ছিঁড়ে ফেলা হয়। আমি চলে গেলে তারপরে আর কি করবে ওরা তো আমি জানি না, কিন্তু আমি ওখানে 20 দিন শুট করছি, প্রত্যেকদিন আমি এটা দেখে উঠতে চাই না যে এরা কোন একটা পেছনে কোন সার্ভিস এলিভেটর দিয়ে উঠবে। ঠিক আছে তুমি বলতে পারো, কিন্তু উঠলে ফাইন 1000 টাকার। অমানবিক স্তরে যে এই ভেদাভেদ, এগুলো তো মানে আমার মনে হয় যে এই যে মানে ধরো মানে এটা যে শুধু আমি আমার জায়গাটুকুতে লড়াইটা করব, আমি বাইরে গেলে আর লড়াই করবো না, কারণ আমি তো গুজরাটে থাকি না, আমি তো ওখানে ফিরবো না। যেখানে দেখবে সেখানেই চিৎকার করা উচিত, অ্যাটলিস্ট কোনো একরকম রেজিস্ট্যান্স তো তৈরি হওয়া দরকার। তবে শুনেছি দেবের সঙ্গে তোমার স্ক্রিন শেয়ার বোধহয় কম, না রুক্মিণীর সাথে বেশি। ওকে, খালি দেবকে বলছি তাহলে আমরা আরেকটা কাজ করতে হবে, যেখানে ওর সঙ্গে আমার বেশি স্ক্রিন আমি শেয়ার করবো। কিন্তু আই ওয়াজ ভেরি লাইক ইন আ গুড ওয়ে ওভারওয়েলড। হ্যাঁ, ওকে, সুপারস্টার দেব সাথে আমি কাজ করছি। সৃজিতের সাথে তো অনেকদিন পরে কাজ করলে, মানে আমি বলছি কমলিনী চরিত্রটা তো এখন আমাদের মানে একদম চোখের সামনে, মনের ভেতরে ইমপ্রিন্ট হয়েছে। অনেকদিন পরে কাজ করলো, মনে হয় না যে অনেকদিন পরে কাজ। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই চরিত্রটা আমাদের ইরা, তাই তো
তো কমলিনী না ইরা, ইরা কি ছাপিয়ে যেতে পারবে কমলিনীকে? না, এটা আমি কোনোদিনই বলতে পারবো না। মানে এরকম একটা চরিত্র যদি আমি করি পরে শ্রীজিতের সঙ্গেই যদি করি যেটা কমলিনীকে ছাপিয়ে যেতে পারবে, নিশ্চয়ই আমি বলবো। কিন্তু হ্যাঁ মানে ওটা আমারও খুব পার্সোনাল ফেভারিট, আই গেস ইয়োরস টু। মানে ইরা কখনোই কমলিনীকে ছাপিয়ে যেতে পারবে না। আমার মনে হয় শ্রীজিতের অনেক মহিলা চরিত্রই হয়তো কমলিনীকে ছাপিয়ে যেতে পারবে। ঠিক ঠিক, ট্রু 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 ট্রু, লাইক অ্যান এক্সাম্পলারি ওম্যান। একদমই তাই। তুমি ইন্টারভিউতে আমাকে বলেছিলে যে হ্যাঁ সৃজিতের সঙ্গে কাজ করার মানে কমফর্ট বা ডিসকমফর্ট নেভিগেট করে তোমাদের যে কাজের একটা জায়গা, এই কমফর্ট আর ডিসকমফর্ট একটুখানি এক্সপ্লেন করবে। ডিসকমফর্ট কোথায়, কমফর্টেবল কোথায়? ডিসকমফর্ট মানে হচ্ছে যে ও খুব হুটহাট ডিসিশন। মানে ছোট চুলে আমি থাকবো, মানে ইরার ছোট চুল হবে এটা ঠিক ছিল, হঠাৎ শুটিং এর দিন গিয়ে বললো যে, শুটিং এর দিন আমাকে সেটে দেখে বলছে যে না আমার না মনে হচ্ছে ইরার একটু বড় চুল হলে ভালো। তখন যে হুড়ুম দাঁড়াম করে আমার হেয়ার ড্রেসার ছুটলো কোথায় উইক আনতে, কোন উইকটা পরলে ভালো হবে, স্ট্রেস হয়ে যায় না একটা। আমার হচ্ছে আমি সব আগে থেকে ডিসাইডেড থাকবে। আমি একদম প্রোক্রাস্টিনেশনে বিশ্বাসী নই। আমার মেয়ে একদম ওটাই করে, সবকিছু লাস্ট মোমেন্টে জন্য ফেলে রাখি। ওটা নিয়ে আমি তো পাগল হয়ে যাই। ওই একটা জিনিস নিয়ে মানুষের সাথে আমার অসম্ভব ঝগড়া হয় যে তুই এই যখন জানিস করতে হবে তখন লাস্ট মোমেন্টে কেন ফেলে রাখছিস। হয়ে যায় তো। ওটা তো অনেকের সৃজিতের সঙ্গে এটা নিয়ে ঝগড়া হয়েছে লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া নিয়ে। হ্যাঁ আমি অনেক চিৎকার করলাম, কিন্তু আমি চিৎকার করে এটাও বুঝলাম যে ওই বড় চুলটাই ওর চাই, ওই বড় চুলটাই হতে হবে। আমি যতই চিৎকার করি আর যতই মানে সবাই দৌড়াদৌড়ি করুক, ওরম একটা মানে স্থির একটা মুখ নিয়ে বসে আমাকে বলছে ঠিক আছে রিতা যাক, মানে কত দূর আর যেতে হবে, শহরের কি বাইরে। আর ওই যে একটা স্থির ভাবে কথাগুলো বলে না, মানে কাপিত্তিক জ্বলে যায় আমার। বিকজ তখন আমি মানে চান্ডী রূপ আমার ধারণ করেছি, আমি রণচণ্ডী মূর্তি নিয়ে আমি চিৎকার করছি যে তাহলে আগে কেন বললে না, আগে কেন এটা করলে না। আমি প্রোডাকশনের উপর চেঁচাচ্ছি। আমি আমাদের যে ইপি রম্মানি, ওর কাছেই আমি দাঁড়িয়ে প্রচন্ড চিৎকার করছিলাম সৃজিতের ব্যাপারে। ও মাঝে মানে মুখ ঘুরিয়ে দিকে সৃজিত এরকম করে পেছনে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলছে ঠিক আছে তুমি চেঁচিয়ে নাও, চুলটা কি আসছে। থালা বাসন মনে হয় আমি ছুঁড়ে মারি তখন ওর উপরে। বাট ওই রকম ডিসকমফর্ট বা ওই মানে আমি আরো 4টে সাপ নিয়ে এলাম, তুমি কি সাপগুলোকে দেখবে না, মানে কেন দেখবে না, এটা নিয়ে একটা তর্ক শুরু হয়ে গেল। যে আমি চাই মানুষের যাতে ভয় ভীতি কেটে যাক না, তুমি চাইলে তো আর হবে না, আমি অনেক কিছু চাই, সেগুলো কি করছি। তো ওই রকম আর কি ডিসকমফর্ট। বাট কমফর্টের জায়গাটা এটা যে ও যদি আমাকে একটা ছোট শব্দ বলে, হয়তো অনেক বড় কিছু চাইছে, সেটা যদি একটা ছোট শব্দ দিয়ে আমাকে যদি বলে, আমি সেটা পাঠ করে বুঝে যাই। বা ওর চাওয়াটা আর আমার ভাবনাটা বা আমি যেটা করছি চরিত্রর মধ্যে অভিনয়টা, সেটা বেশ ইন সিঙ্ক। আর ও আমার মানে আমার মা, আমি মা স্বস্তিকাটা ও এত ছোট থেকে দেখেছে যে ও জানে যে কোন পয়েন্টটাকে আমাকে ট্রিগার করতে। টেক্কা নিয়ে যদি দর্শকদের তুমি কিছু বলো। 8ই অক্টোবর মুক্তি পাচ্ছে। 8ই অক্টোবর টেক্কা মুক্তি পাচ্ছে। এটা পুজোর ছবি। এই বছরটা আমাদের কাছে অন্যরকম, এই বছরের পুজোটাও অন্যরকম। আমার ব্যক্তিগতভাবে সেই উচ্ছ্বাসটা হয়তো অনেকটাই কম, কিন্তু এই ছবিটার আমরা শুটিং করেছি জানুয়ারি মাসে এবং অনেক মানুষ এই কাজটার সঙ্গে যুক্ত, সবাই খুব ভালোবেসে ছবিটা তৈরি করেছি। আর আপনাদের যদি ইচ্ছে করে আপনারা টেক্কা হলে গিয়ে দেখবেন। আর মন ভালো করার জন্য যদি মনে হয় যে ঠিক আছে একটা সিনেমা দেখি, তাহলে অবশ্যই টেক্কা দেখবেন আর আমাদের জানাবেন আপনার কেমন লাগলো। আমার খুব ভালো লাগবে, আমাদের সকলের টেক্কার সঙ্গে যারা যুক্ত আছি তাদের সকল খুব ভালো লাগবে। এরকম আরো অনেক আড্ডার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল পেজে চোখ রাখুন। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি বিদিশা আর আমি স্বস্তিকা।